বাংলা সাহিত্যে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের কথা বললেই সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। সত্যজিৎ রায় সৃষ্ট গিরিডি প্রবাসী এই প্রবীণ বাঙালি বৈজ্ঞানিকের উদ্ভাবনী আবিষ্কারগুলো এতটাই অসাধারণ যে প্রায়শই আমাদের মনে হয়, আহা, বাস্তবে যদি এগুলোর অস্তিত্ব সত্যিই থাকতো তাহলে কতটাই না ভালো হতো। গল্পনিকের এবারের যে উপস্থাপন তা কিন্তু এই প্রফেসর শঙ্কুকে নিয়ে, তাও আবার একটা নয়, দুটো শঙ্কু, অর্থাৎ শঙ্কুর ডবল ডোজ মানে ডবল শঙ্কু। কিন্তু গল্প শুরু করার আগে আরো কিছু বলার আছে। বর্তমানে সত্যজিৎ রায়ের সমস্ত সাহিত্যকর্মের স্বত্বাধিকারী তারই সুযোগ্য পুত্র শ্রী সন্দীপ রায় মহাশয়, এবং প্রকাশনা শর্ত রয়েছে বিখ্যাত প্রকাশনী সংস্থা আনন্দ পাবলিশার্সের হাতে। আমরা গল্পনিক পরিবারের প্রত্যেকটি সদস্য শ্রী সন্দীপ রায় মহাশয় এবং আনন্দ পাবলিশার্সের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাদের আর্থিক ক্ষমতা না থাকার কারণে বিনা সত্ত্বে এবং বিনা অনুমতিতেই এই গল্পগুলোকে নিয়ে কাজ করবার জন্য। এবার শুরু হচ্ছে গল্পনিকের নতুন উপস্থাপন, ডবল শঙ্কুর প্রথম গল্প, শ্রীযুক্ত সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু এবং ফ্র্যাঙ্কেনস্টাইন। 7ই মে। কাল জার্মানি থেকে আমার এক ইংরেজ বন্ধু জেরেমি সন্ডার্সের একটা চিঠি পেয়েছি। তাতে একটা আশ্চর্য খবর রয়েছে। চিঠিটা এখানে তুলে দিচ্ছি। প্রিয় শঙ্কু, জার্মানিতে আউগসবুর্গে এসেছি ক্রোলের সঙ্গে ছুটি কাটাতে। এখানে এসে এক আশ্চর্য খবর শুনলাম। অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বৈজ্ঞানিক ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা তুমি নিশ্চয়ই জানো। মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একটি উপন্যাস লিখেছিলেন। তাই লোকের ধারণা ছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন বুঝি কাল্পনিক চরিত্র। কিন্তু কিছুকাল আগে জানা গেছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন নামে অষ্টাদশ শতাব্দীতে সত্যিই একজন বৈজ্ঞানিক ছিলেন, যিনি মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনের মতোই মরা মানুষকে বাঁচিয়ে তোলার উপায় আবিষ্কার করেছিলেন। অবশ্যই ফ্র্যাঙ্কেনস্টাইন যে একটি সামান্য ভুলের জন্য মানবের জায়গায় দানবের সৃষ্টি করেছিলেন সে খবরটি তুমি নিশ্চয়ই জানো। যাই হোক, সেই ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের একজন বংশধর এখান থেকে কাছেই ইনগলস্টাট নামে একটি শহরে এখনো বর্তমান। আমরা ভেবেছি তার সঙ্গে দেখা করতে যাব একবার। যদি তার কাছে তার পূর্বপুরুষ ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাগজপত্র এখনো কিছু থেকে থাকে তাহলে অদ্ভুত ব্যাপার হবে। আমাদের দুজনেরই ইচ্ছা যে তুমিও আমাদের সঙ্গে চলো। আউগসবুর্গে একটি বৈজ্ঞানিক সম্মেলন হচ্ছে, সেখান থেকে তোমায় যাতে নেমন্তন্ন করা হয় তার ব্যবস্থা আমি করে দিতে পারি। তারাই তোমার যাতায়াতের সব খরচাপাতি বহন করবে। কি স্থির করো অবিলম্বে জানিও। আশা করি ভালো আছো। শুভেচ্ছান্তে, জেরেমি সন্ডার্স। আমি পত্রপাঠ ইচ্ছা প্রকাশ করে উত্তর দিয়ে দিয়েছি। প্রতি বছর আমি একবার করে ইউরোপ গিয়ে থাকি। এবছর এখনো যাওয়া হয়নি। তাছাড়া ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের আশ্চর্য গবেষণা আর তার শোচনীয় পরিণামের কথা কে না জানে। তিনি মৃতের দেহে প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন বটে, কিন্তু মৃত ব্যক্তির মাথায় ভুল করে একটি খুনির মগজ পুড়ে দেওয়ার ফলে পুনর্জীবন প্রাপ্ত প্রাণীটি একটি অসম শক্তিশালী নৃশংস দানবের রূপ নেয়। শেষটায় আগুনে পুড়ে এই দানবের মৃত্যু হয়। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো বৈজ্ঞানিক প্রতিভার সাক্ষাৎ মেলে না বললেই চলে। তার কাগজপত্র দেখতে পেলে সত্যিই কাজের কাজ হবে, কিন্তু এতদিন পরে সেসব কাগজ কি আর আছে? সন্দেহ থেকেই যায়। 21শে মে। আউগসবুর্গ থেকে নেমন্তন্ন এসে গেছে। আগামী শনিবার 25শে মে আমি রওনা হচ্ছি। জানি না কপালে কি আছে, তবে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাগজপত্র দেখতে না পেলেও আমার দুই অন্তরঙ্গ বন্ধু ক্রোল আর সন্ডার্সের সঙ্গে আবার দেখা হবে ভেবে মনটা ভালো লাগছে। 27শে মে। কাল আউগসবুর্গে পৌঁছেছি। আমার দুই বন্ধুই আমি আসাতে যারপরনাই আনন্দিত। কাল এখানে বৈজ্ঞানিক সম্মেলন আছে, 3 দিন ধরে চলবে। তারপর 31 তারিখে আমরা ইগলস্টাট যাব। ইতিমধ্যেই ব্যারন জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের ঠিকানা জোগাড় করা হয়ে গিয়েছে। স্লস ফ্র্যাঙ্কেনস্টাইন অর্থাৎ
ফ্র্যাঙ্কেনস্টাইন কাসল হলো তার বাড়ির নাম। জুলিয়াস নাকি চিত্রশিল্প বিশারদ, তার পেইন্টিংয়ের সংগ্রহ নাকি দেখবার মতো। তার সঙ্গে আলাপের ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছে। 2রা জুন, কাল ইঙ্গলস্টাড এসেছি আউসবুর্গ থেকে মোটরে করে। সকালে ব্রেকফাস্ট খেয়ে রওনা হয়ে লাঞ্চের আগেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। প্রাচীন শহর, ছবির মতো সুন্দর। ড্যানিউব ও শুটার নদীর সঙ্গমস্থলের পাশেই এই শহরের অবস্থান। অনেকগুলো প্রাচীন কেল্লা রয়েছে শহরের মধ্যে, আর রয়েছে একটি বিশ্ববিদ্যালয়। আমরা একটা ছোট হোটেলে 3টে ঘর নিলাম। লাঞ্চ খেয়ে টেলিফোন ডিরেক্টরি দেখে ফ্র্যাঙ্কেনস্টাইনের নম্বর বের করলাম। ক্রোল তখনই ফোন করল। সৌভাগ্যক্রমে ভদ্রলোককে সঙ্গে সঙ্গেই ফোনে পাওয়া গেল। তিনিও সবেমাত্র লাঞ্চ সেরে উঠেছেন। ক্রোল তার নিজের পরিচয় দিয়ে বলল, আমি আর আমার 2 বন্ধু যদি তোমার সাথে একটু দেখা করতে চাই, সেটা সম্ভব হবে কি? ফ্র্যাঙ্কেনস্টাইন তৎক্ষণাৎ সম্মত হলেন। বললেন বিকেল 4টের সময় তার বাড়িতে গিয়ে চা খেয়ে আসতে। যথাসময়ে গিয়ে হাজির হলাম। প্রকাণ্ড ফটকের গায়ে বাড়ির নাম শ্বেত পাথরের ফলকে জার্মান ভাষায় লেখা। তারপর দীর্ঘ নুড়ি ঢালা পেঁচানো পথ দিয়ে আমরা আসল কাসেলের দরজার সামনে গিয়ে পৌঁছলাম। কড়া নাড়তেই একজন উর্দি পরা প্রবীণ ভৃত্য এসে দরজা খুলে আমাদের অভিবাদন জানিয়ে ভিতরে ঢুকতে বলল। আমরা ঢুকে দেখি একটা প্রকাণ্ড হলে এসে পড়েছি। তার এক পাশ দিয়ে কাঠের ঘোরানো সিঁড়ি দোতলায় উঠে গেছে। আমরা মখমলে মোড়া সোফায় বসতে না বসতেই একজন সৌম্যদর্শন মাঝবয়সী ভদ্রলোক সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের অভ্যর্থনা করে বললেন তিনি জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন। আমরা নিজেদের পরিচয় দিলাম। আমি ভারতীয় দেখে ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। তিনি বললেন, আরে রে, আমার কি সৌভাগ্য! আমার কাছে ভারতীয় শিল্প সম্পর্কে বেশ কিছু বই রয়েছে, আর ভারতীয় শিল্পের কিছু নিদর্শন আমি আমার সংগ্রহতে রাখতে পেরেছি। আশা করি আপনাকে সেগুলো দেখাবার সুযোগ পাওয়াই যাবে। এরপর ভদ্রলোক আমাদের ভিতরের বৈঠকখানায় নিয়ে গেলেন। এটা সুসজ্জিত বিশ্রামঘর। দেয়ালে বিখ্যাত ইউরোপীয় শিল্পীদের আঁকা ছবি টাঙানো, আর তার ফাঁকে ফাঁকে মনে হলো ফ্র্যাঙ্কেনস্টাইন পরিবারের পূর্বপুরুষদের প্রতিকৃতি। আমরা সোফাতে বসলাম। প্রায় সঙ্গে সঙ্গেই আরেকজন ভৃত্য ট্রলিতে করে চা ও পেস্ট্রি নিয়ে এলো। ট্রলি প্রথম কথা শুরু করল। ফ্র্যাঙ্কেনস্টাইন দেখলাম ইংরাজি ভালোই জানেন, তাই পুরো কথাটাই চলল ইংরেজিতে। ক্রোল বলল, আমরা 3 জনই বৈজ্ঞানিক। আমি ভূতাত্ত্বিক, সন্ডার্স নৃতত্ত্ববিদ, আর শঙ্কু হলো আবিষ্কারক, যাকে বলে ইনভেন্টার। আমরা 3 জনই তোমার পূর্বপুরুষ ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা জানি, তার সম্পর্কে পড়েছি, এবং তার গবেষণা বা তার ফলাফল কি হয়েছিল সে সম্পর্কেও আমরা অবগত। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, তার সেই কাগজপত্র, নোটস, ফর্মুলা এইসব কি এখন আর অবশিষ্ট কিছু আছে? ফ্র্যাঙ্কেনস্টাইন কিছুক্ষণ নির্বাক থেকে স্মিত হেসে বললেন, তার এক টুকরো কাগজও আমরা নষ্ট হতে দিইনি। শুধু তাই নয়, তার ল্যাবরেটরিও প্রায় অপরিবর্তিত অবস্থাতেই আছে। তার পুরো ডায়েরিটাও চামড়ায় বাঁধানো অবস্থায় অতি সযত্নে রক্ষিত আছে। অবশ্য বুঝতেই পারছেন, 150 বছরের পুরনো ডায়েরি তো, খুব সাবধানে সেটাকে উল্টাতে হয়, নইলে পাতা ছিঁড়ে যাওয়ার একটা ভয় আছে। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন আমার প্রপিতামহ। আমার বাবা আবার আমার ঠাকুরদা দুজনই কিন্তু বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু একমাত্র আমি আমার বংশের মধ্যে এমন একজন যিনি কিনা বিজ্ঞানের দিকে যায়নি। তা মানে সে ডায়েরি কি এখন দেখা যাবে? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই দেখাবো। আপনারা আগে একটু চা খেয়ে নিন। আপনারা চা খেতে খেতে সেই ফাঁকে আমি ডায়েরিটা নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি তাহলে। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। চা খেতে খেতে আরো কিছু কথা হলো। তারই মধ্যে একটা কথা আমার মনকে বিষিয়ে তুলল। গভীর আক্ষেপের বিষয় যে জার্মানির অতীতের একটা ঘটনা ইতিমধ্যে আবার মাথা চালা দিয়ে উঠেছে এই ইনগোলস্টাডে।
আপনারা হান্স রেডেলের নাম নিশ্চয় শুনেছেন। হ্যাঁ, শুনেছি তো, কিন্তু সেই রেডেল এখানেই থাকে নাকি? জানতাম না তো। সে তো হিটলার পন্থী বলে শুনেছি। হিটলারের ভাবনা চিন্তা নাকি আবার জার্মানির জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা সে করছে, এমনকি নিজের নাকি একটা আবার দলও করেছে বলে শুনলাম। আপনি ঠিকই শুনেছেন। সব থেকে আক্ষেপের বিষয় কি জানেন, সে আবার ইহুদি নির্দেশের বীজ এতদিন পরে আবার গোটা জার্মানিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী দিনে যে কি হবে কেউ জানে না। তুমি তো ইহুদি, নামের সঙ্গে স্টাইন আছে। হ্যাঁ, তা তো বটেই। রেডেলের দলের লোকেরা নিয়মিত মারণাস্ত্র সঙ্গে নিয়ে এসে আমাকে প্রাণের ভয় দেখিয়ে তাদের জন্য পার্টির যে টাকা সে টাকা নিয়ে যায়। অবশ্য আমি তাদের একমাত্র লক্ষ্য নই। ইনগোলস্টাটের আরও অনেক অবস্থাপন্ন ইহুদি আছে যারা একইভাবে অত্যাচারিত হচ্ছে। রেডেলের মতো হীন শয়তান ব্যক্তি আর দ্বিতীয়টি হয় না। সেই এই দলের মাথা। বাকি তার যে সাঙ্গপাঙ্গ চালাচামুন্ডা যারা রয়েছে তারা অত্যন্ত অশিক্ষিত, বর্বর। কিন্তু রেডেল খুব বুদ্ধিমান আর শিক্ষিত। এখন ইহুদি বিদ্বেষ তার রক্তে পুরোপুরি মিশে আছে। আগামী দিনে যে কি করবে তা এক ঈশ্বরই জানেন। কথাটা শুনে আমাদের সবারই খুব খারাপ লাগলো। জার্মানিতে আবার দুর্দিন আসবে ভাবতেও মনটা কেমন করে উঠল। আমাদের সকলের চা খাওয়া হয়ে গিয়েছিল। জুলিয়াস বললেন, চলুন এবার তাহলে গাড়িটা দেখানো যাক। এবার আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনের সঙ্গে চলে এলাম লাইব্রেরিতে। চতুর্দিকে আলমারি বোঝাই নানান পুরনো বইয়ের মধ্যে নতুন বড় বড় আর্টের বইগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। জুলিয়াস একটা দেরাজ থেকে চাবি বার করে একটা সিন্দুক খুললেন। তারপর তার ভিতর থেকে অতি সন্তর্পণে সিল্কে মোড়া একটা মোটা বই বের করলেন। সিল্কের আবরণটা খুলতে দেখা গেল চামড়ায় বাঁধানো মলাটে সোনার জলে নকশা করা একটা বই। বই মানে ডায়েরি। নিন, এই হলো আমার প্রপিতামহের সেই নোটস। বড় মানুষ বাঁচাবার উপায় এতেই বর্ণনা করা আছে। এমনকি তার যে প্রথম এক্সপেরিমেন্ট এবং তার শোচনীয় পরিণাম তার কথাও এতেই লেখা আছে। পুরনো ডায়েরি, একটু সাবধানে উল্টাবেন। পাতাগুলো ঈষৎ বিবর্ণ হয়ে গেলেও কালো কালিতে অতি সুন্দর হস্তাক্ষরে লেখা নোটস এখনো পরিষ্কার পড়া যায়। আমি প্রশ্ন করলাম, তা এই ফর্মুলা কি আপনার বাবা বা ঠাকুরদা আর কখনো ব্যবহার করেছিলেন? না, সেই দুর্ঘটনার পর থেকে আর কেউ এই ল্যাবরেটরিতে আসেওনি, আর ডায়েরিটাও খুলে দেখা হয়নি। যেরকম ছিল সেরকমভাবেই রাখা আছে। আমরা তিনজনেই মুগ্ধ ও বিস্মিত হয়ে গেলাম। আমার মনের ভাব অদ্ভুত। এতকাল আগে একজন বৈজ্ঞানিকের দ্বারা এই কীর্তি সম্ভব হয়েছিল, ভাবতেও অবাক লাগে। আমি জিজ্ঞাসা করলাম, এই খাতার কথা কজন জানে? এই ডায়েরির কথা বাইরে কেউ সেরকমভাবে জানে না, কিন্তু ব্যারেন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের সেই ঐতিহাসিক গবেষণা এবং তার ফলাফল, এর কাহিনী তো মোটামুটি সারা বিশ্বে কম বেশি সবাই জানে। এবার আমাদের আর একটা কাজই বাকি ছিল, সেটা হলো ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরিটা দেখা। ভদ্রলোক একটা লম্বা ঘোরালো প্যাসেজ দিয়ে নিয়ে গিয়ে একটা ঘরের দরজা খুলে তাতে ঢোকালেন। তাজ্জব ব্যাপার, বিশাল গবেষণাগারে 150 বছরের পুরনো যন্ত্রপাতি সবই রয়েছে। কত রকম যন্ত্রই না বানিয়েছিলেন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন সেই আদ্যিকালে। আমরা আর জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের সময় নষ্ট করলাম না। বড় ইচ্ছা করছিল ডায়েরিটা পড়ে ফেলতে, কিন্তু কোনো উপায় নেই। আমরা তিনজনে জুলিয়াসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে হোটেলে ফিরে এলাম। 12ই জুন। আমি কাল আউসবার্গ থেকে দেশে ফিরে এসেছি। ফ্র্যাঙ্কেনস্টাইনের ডায়েরির কথাটা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। তবে একটা কথা ভুলতে পারছি না, আর সেটা মোটেই কোনো স্বপ্ন নয়, সেটা নির্মম বাস্তব। সেটা হলো হিটলারপন্থী হান্স রেডেলের কথা। আশা করব রেডেলকে শায়েস্তা করার একটা উপায় কোনো না কোনোভাবে বেরিয়েই যাবে, না হলে চরম বিপদ, সেটা জার্মানির পক্ষেও এবং সমস্ত সভ্য সমাজের পক্ষেও। 17ই জুন। আজ সন্ডার্সের আরেকটা চিঠি পেলাম।
অত্যন্ত জরুরি খবর। চিঠিটা এইরকম। প্রিয় শঙ্কু, ডক্টর টমাস গিলেটের নাম নিশ্চয়ই শুনেছ। অত বড় ক্যান্সার বিশেষজ্ঞ পৃথিবীতে আর ছিল না। এই জন্য বলছি কারণ আজ সকাল 7টায় হার্ট অ্যাটাকে গিলেটের মৃত্যু হয়েছে। সে ক্যান্সারের একটি অব্যর্থ ওষুধ তৈরি করতে চলেছিল। আমায় গত মাসেই বলেছিল আর একটা মাস, তারপর আর ক্যান্সারের ভয় নাকি থাকবে না। কিন্তু সেই ওষুধ তৈরি করার আগেই সে চলে গেল। এর চেয়ে বড় দুর্ঘটনা আর হতে পারে না। আমি ক্রোলকেও লিখেছি, আমার ইচ্ছা ইনগোলস্টাড গিয়ে জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে তার প্রপিতামহের ডায়েরির সাহায্যে গিলেটকে আবার বাঁচিয়ে তোলা। তুমি কি মনে করো? পত্রপাঠে জানাও। গিলেটের মৃতদেহ আমি কোল্ড স্টোরেজে রাখতে দিয়েছি। এখানে ডাক্তার মহলে আমার পরিকল্পনার কথা জানিয়েছি, তারা কিন্তু সকলেই রাজি। তুমিও জানিও তুমি কি চাও। ইতি জেরেমি সন্ডার্স। আমি সন্ডার্সকে জানিয়ে দিলাম যে আমি ইনগোলস্ট্যাড যাচ্ছি। পরশুই রওনা দিতে হবে। এবারে অবশ্য নিজের খরচেই পুরো যেতে হবে, কিন্তু কাজটা সফল হলে খরচের দিকটা সম্পূর্ণ অগ্রাহ্য করাই চলবে। 20 জুন, ইনগোলস্ট্যাড। জুলিয়াসকে রাজি করিয়েছি। তার প্রপিতামহের নোটস এতকাল পরে আবার কাজে আসবে শুনে তিনি খুশি হলেন। আমি বললাম, কিন্তু তার আগে তো আমি খাতাটা একবার পড়ে দেখতে চাই, কারণ প্রক্রিয়াটা আমাকে একবার ভালো করে বুঝে নিতে হবে। আমার কথা শুনে জুলিয়াস খাতাটা আমাকে ফেরত দিয়ে বললেন, আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আপনি যে এটা আমাকে অক্ষত অবস্থায় ফেরত দেবেন সেটা আমি জানি। আমি এখন একাই রয়েছি ইনগোলস্ট্যাডে। আজ সন্ডার্স আর ক্রোলকে টেলিফোন করতে হবে। তারা কাল এসে পৌঁছবে ইনগোলস্ট্যাড। সন্ডার্সকে অবশ্য গিলেটের মৃতদেহ আনার ব্যবস্থাও করতে হবে। একটা জিনিস আমার প্রথম থেকেই মনে হচ্ছিল, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলাতে মৃতদেহের মাথায় অন্যের মগজ পোড়ার প্রয়োজন হতো। এটা একটা গোলমেলে ব্যাপার। গিলেটের মাথায় অন্যের মগজ পুড়লে তাকে বাঁচালে সে আর গিলেট থাকবে না, সে কাজ করবে নতুন মগজ অনুযায়ী। যে কারণে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মানুষ হয়ে গিয়েছিল নৃশংস হত্যাকারী। আমার মনে হয় ফর্মুলার কিছু রদবদল ঘটাতে হবে। সেটা সম্ভব কিনা সেটা ডায়েরিটা পড়ে ফেলার পরই বুঝতে পারব। 21 জুন, কাল রাত্রেই ডায়েরিটা পুরোপুরি পড়ে ফেলেছি। শুধু তাই নয়, সারা রাত জেগে ফর্মুলায় যা পরিবর্তন করার দরকার ছিল তা করে ফেলেছি। এখন গিলেট বেঁচে উঠলে তার কাজ চালিয়ে যেতে পারবে, কারণ সে তার নিজের মগজই ব্যবহার করবে। ফর্মুলায় আরও একটা পরিবর্তন করেছি। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলায় প্রাকৃতিক বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হচ্ছিল। স্বাভাবিক বজ্রপাতের জন্য অপেক্ষা করতে হলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই কৃত্রিমভাবে মৃতদেহে হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চারের উপায় আমি আবিষ্কার করেছি। এখন ফর্মুলাটাকে শুধু ফ্র্যাঙ্কেনস্টাইন ফর্মুলা না বলে ফ্র্যাঙ্কেনস্টাইন শঙ্কু ফর্মুলাও বলা চলে। এখন দেখার এতে কতটা কাজ হয়। 23 জুন, গিলেটের মৃতদেহ সমেত সন্ডার্স ও 4 জন লোক লন্ডন থেকে এসেছে কাল রাত্রে। ক্রোল আজ সকালে এসেছে। আজই আমাদের কাজের দিন। ইতিমধ্যেই জুলিয়াস ল্যাবরেটরি থেকে ধুলোর শেষ কণাটুকু পর্যন্ত সরিয়ে দিয়েছেন তার লোক দিয়ে। যন্ত্রপাতিগুলোকে ঝকঝকে নতুন বলে মনে হচ্ছে। এবার এসে অবধি জুলিয়াসকে একটু মনমরাই দেখছি। আজ কারণটা জিজ্ঞাসা করাতে তিনি বললেন, হান্স রেডেলের দল জুলিয়াসের এক বিশিষ্ট ইহুদি বন্ধু বরিস অ্যারনসনকে হত্যা করেছে। অ্যারনসন ছিলেন দর্শনের অধ্যাপক এবং অতি সজ্জন ব্যক্তি। অ্যারনসনকে রেডেল নানানভাবে উত্ত্যক্ত করত। তাই আর না পেরে অ্যারনসন খবরের কাগজে রেডেল এবং তার হিটলারপন্থী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। এর বদলা হিসাবে রেডেল অ্যারনসনের প্রাণ নেয়। ব্যাপারটা সে এমন কৌশলে করে যে
পুলিশে এ নিয়ে কিছুই করতে পারেনি। অজ্ঞাত আততায়ীর হাতে মৃত্যু, এই রকমই বলা হয়েছে রিপোর্টে। অথচ জুলিয়াস এবং ইনগোলস্টাটের সব ইহুদি জানে এটা কার কীর্তি। কিন্তু এই দুর্ঘটনা সত্ত্বেও জুলিয়াস আমাদের সব রকমভাবে সাহায্য করে চলেছেন। তাকে বলা হয়েছে আজই সন্ধ্যায় গিলেটের মৃতদেহের ওপর কাজ শুরু হবে। রাসায়নিক মাল মশলা যা দরকার সবই আজকের মধ্যেই জোগাড় হয়ে যাবে। দুষ্প্রাপ্য কোনো জিনিসই নেই। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলার সবচেয়ে বড় গুণই ছিল এর সরলতা। সন্ডার্স ও ক্রোল তো আমাকে সাহায্য করবেই, তাছাড়াও আরও 2 জন স্থানীয় সহকর্মীকে কাজে বহাল করা হয়েছে। 10 জন লোক অরাজি হওয়ার পর 2 জনকে পাওয়া গেল, যারা কাজটা করতে রাজি হলো। সকলেই জানে ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের কথা, এবং তাদের ধারণা আমরা এবারেও একটা দানব সৃষ্টি করতে চলেছি। 24শে জুন। অবশেষে এক্সপেরিমেন্ট সাকসেসফুল। কাল 7.5 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আজ ভোর 5টায় প্রথম গিলেটের দেহে প্রাণের লক্ষণ দেখা গেল। ডান হাতে মৃদু কম্পন, ঠোঁটের কোণায় কম্পন, চোখের পাতায় কম্পন। আমাদের সকলের উৎকণ্ঠায় প্রায় শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছিল। আধ ঘন্টা পর গিলের চোখ খুলল। তারপর সে চোখের মণি এদিক ওদিক ঘোরালো। তারপর ঠোঁট খুলে প্রথম কথা বলল, Where am I? আমি কোথায়? আমি প্রথম গিলেটের হাত থেকে স্ট্র্যাপ খুলে দিলাম। গিলেট ধীরে ধীরে উঠে বসল। তারপর প্রশ্ন করল, আমি কতদিন ঘুমিয়েছি? 7 days, টমাস, 7 days। আশ্চর্য, এতদিন! এদিকে কত কাজ অসমাপ্ত রয়েছে আমার। আর 2 দিন পেলেই আমার ওষুধটা তৈরি হয়ে যেত। তুমি কালই আবার কাজ শুরু করতে পারবে। এখন তুমি রয়েছো জার্মানিতে। তোমার ঘুম ভাঙানো হয়েছে এখানকার গবেষণাগারে। এই জায়গার নাম ইনগোলস্টাট। আমার যে মনের অবস্থা কি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার পাশেই দাঁড়িয়েছিল জুলিয়াস, আমার ডান হাতটা তার 2 হাতে চেপে। আমি না বলে পারলাম না, তোমার প্রপিতামহ যে কত এগিয়েছিলেন বৈজ্ঞানিক হিসাবে তা কি আজ বুঝতে পারছো? 26শে জুন। আজ ভয়াবহ অভিজ্ঞতা। গিলেটকে কালই বিলেত পাঠিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। তার সঙ্গে যে 4 জন লোক সন্ডার্সের সঙ্গে এসেছিল তারাও ফিরে গিয়েছে। আমাদের 3 জনকে জুলিয়াস আরও 3-4 দিন সেখানে থেকে যেতে বললেন। সবকিছু তো ভালোই ভালোই মিটে গেল, কিন্তু একটা কাজ তো বাকি রয়ে গেল। আমার যে আর্টের সংগ্রহ সেটা তো আপনাদের দেখানোই হলো না। একটা কাজ করলে হয়, আপনারা বরং হোটেল থেকে আমাদের বাড়িতে চলে আসুন। আমার বাড়িতে জায়গার তো অভাব নেই, আপনাদের থাকা খাওয়াতে কোনো অসুবিধা হবে না। আমরাও সানন্দে তার প্রস্তাবে সম্মত হলাম। কাল জুলিয়াস তার ভারতীয় ছবি ও ভাস্কর্যের সংগ্রহ আমাদের দেখালেন। আশ্চর্য সব মুঘল ও রাজপুত ছবি সংগ্রহ করেছিলেন জুলিয়াস। অতিথি সৎকারে জুলিয়াসের কোনো তুলনাই নেই। আমরা সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি, চমৎকার খাচ্ছি, কাসেলের 3 দিক ঘেরা ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি। ঘটনাটা ঘটল আজ সকাল 10:30টার সময়। আমরা 4 জন জুলিয়াসের বৈঠকখানায় বসে গল্প করছি। এমন সময় জুলিয়াসের চাকর ফ্রিটস ফ্যাকাশে মুখ করে মাথার উপর 2টো হাত তুলে আমাদের ঘরে ঢুকল। তার পিছনে ঢুকল 4 জন গুন্ডা জাতীয় লোক। তাদের প্রত্যেকের হাতেই একটা করে মোক্ষম মারণাস্ত্র। এই সবাই হাত তুলে দাঁড়াও। যিনি হুঙ্কার দিয়ে আদেশ করলেন তিনিই বোধহয় দলের নেতা। অগত্যা আমরা 3 জনেই হাত তুললাম। শোনো, আমরা শুনেছি লন্ডনের একজন মৃত ডাক্তারকে তোমরা এখানে এনে পুনর্জীবন দান করেছ। ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের কীর্তিকলাপ সম্পর্কে আমরা জানি।
এবং তার যন্ত্রপাতিও এখানে আছে সেটাও জানি, কিন্তু সেই যন্ত্রপাতি এখনো যে ব্যবহারযোগ্য অবস্থায় আছে এবং ইচ্ছে করলে ক্যাসেলের সেই গবেষণাগারে মরা মানুষকে এখনো বাঁচিয়ে তোলা যায় সেই ব্যাপারে আমাদের ধারণা ছিল না। যাই হোক, সেটা আমরা জানতে পেরেছি এবং যে কারণে আজ আমরা এসেছি এবার সেটাই বলি, মন দিয়ে শোনো। আমাদের দলের নেতা মহান হের হ্যান্স রেডেল, তিনি আজ ভোর 5টায় আচমকাই করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। আমরা চাই তাকে আবার বাঁচিয়ে তোলা হোক এবং তোমরা সেই কাজটা করবে, এটা আমাদের আদেশ। এটা না মানলে তোমাদের প্রত্যেককে আর বাঁচতে দেওয়া হবে না। দেশে ফেরার কথা তো ভুলেই যাও, স্বয়ং ব্যারেন ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই যন্ত্র তোমাদের আর উদ্ধার করতে পারবে না, কারণ তোমাদের মৃতদেহ পাথর বেঁধে ওই ড্যানুবের জলে ফেলে দেওয়া হবে। এবার বলো এই বিষয়ে তোমাদের কি বলার আছে? যা বলার তাড়াতাড়ি বলো, সময় খুব কম আমাদের হাতে। আমাদের ক্ষতি করতে চাইলে তোমরাও কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পাবে না, এটা জেনে রেখো। এই, আর একটা কথা বলেছো কি গুলি চালাবো আমরা? এখন বলো হের রেডেলের মৃতদেহ কখন এনে দেবো এখানে? জেনে রেখো, আমাদের এই অনুরোধ না রাখলে তোমাদের একজনকেও আর দেশে ফিরতে হবে না, আর ব্যারেন ফ্র্যাঙ্কেনস্টাইনকেও রক্ষা পেতে হবে না। যাই হোক, তাড়াতাড়ি বলো। এখন কিছুই করার নেই, আমাদের হাত পা বাঁধা। আমি বললাম, রেডেলের মৃতদেহ আজ বিকেলে এখানে নিয়ে এসো, তার আগে আমাদের তৈরি হতে হবে। তবে পরশু সকালের আগে কিন্তু রেডেল বেঁচে উঠবে না, কারণ প্রক্রিয়াটি জটিল। গুন্ডার দল কি বুঝলো জানি না, আমাদের আরেকবার শাঁসিয়ে চলে গেল। জুলিয়াস বলল, গিলেটের নতুন করে জীবন ফিরে পাওয়ার খবরটা যদি সাংবাদিকদের না জানাতাম তাহলেই ভালো করতাম, তাহলে পরে এই অপদার্থগুলো এই খবরটা জানতেও পারতো না, আর রেডেলের মৃত্যুর পর অন্তত দলটা ছত্রছান হয়ে যেত। তাতে একদিকে ভালো হতো, আমাদের এই ইনগোলস্টাটে ইহুদি বিদ্বেষ অন্তত শেষ হতো, কিন্তু এখন সব কিছুই কিরকম তালগোল পাকিয়ে গেল। 26শে জুন রাত 12টা। কারোর চোখে ঘুম নেই। এমনভাবে এই নৃশংস দলের কাছে আমাদের পরাজয় স্বীকার করতে হবে, এটা ভাবতেও মন মেজাজ বিষিয়ে যাচ্ছে। অথচ কী বা করার আছে? একটা উপায় অবশ্য আমি ভেবে বার করেছি, কিন্তু তাতে কি ফল হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। কিন্তু এছাড়া বোধহয় আর রাস্তাও নেই। এতে জুলিয়াসের সাহায্য দরকার। যদি এটা সফল হয় তাহলে সব দিক দিয়েই মঙ্গল, এবং আমারও কপালে জয়তিলক আঁকা হবে। এর আগে নানান সংকটপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি, এবার চরম পরীক্ষা। 28শে জুন। আগে রেডেলের পুনর্জীবন প্রাপ্তির ঘটনাটা বলি। আমাদের নির্দেশ মতো রেডেলের দলের 5 জন লোক তার মৃতদেহ গত পরশু বিকেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কাসেলে নিয়ে আসে। লোকটার চেহারা দেখে বোঝবার উপায় নেই যে সে এত নিষ্ঠুর। মোটামুটি সাধারণ চেহারা, বয়স 40-এর বেশি নয়। আমি রেডেলের লোকদের বললাম, এই মৃতদেহটা ল্যাবরেটরিতে ইস্পাতের খাটের ওপর শুয়ে দাও। খাটে শুয়ে দিয়ে তোমরা এখান থেকে চলে যাও, পরশু ভোরবেলা আসবে। রেডেল যে বেঁচে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস, কিন্তু তোমরা যদি রিভলভার নিয়ে আমাদের 24 ঘন্টা ঘিরে থাকো তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না। আমাদের ওপর তোমাদের কিছুটা ভরসা রাখতেই হবে। পরশু সকালে এসে যদি দেখো রেডেল তখনও মৃত, তাহলে তোমাদের যা করবার তাই করো। একটা মৃতদেহ যখন বেঁচে উঠেছে তখন এটাও না বাঁচার কোনো কারণ নেই। সৌভাগ্যক্রমে রেডেলের দলের লোকেরা আমাদের কথার উপর ভরসা করে চলে গেল। এখানে বলে রাখি যে আমার মারাত্মক অ্যানাইহিলিন পিস্তলটা আমি সঙ্গে আনিনি, কারণ আমার কোনো ধারণাই ছিল না যে আমাদের এমন বিপদে পড়তে হতে পারে। অ্যানাইহিলিন থাকলে রেডেলের পুরো দলকে নিশ্চিহ্ন করে দেওয়া ছিল আমার এক মুহূর্তের কাজ। রেডেলের লোকেরা চলে গেলে পর আমি জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনকে একটা প্রশ্ন করলাম, এখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করতে পারে এমন সার্জন আছে? খুব ভালো লোক হওয়া চাই। ব্রেন সার্জন
হ্যাঁ, আছে বই কি। হাইনরিক কুমেল জার্মানির একজন অত্যন্ত বিখ্যাত এবং সফল ব্রেন সার্জন। তার সাথে আমার যথেষ্ট পরিচয় আছে। দেখো, রেডেলের মৃতদেহকে আমি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন যে পদ্ধতিতে মরা মানুষ বাঁচিয়েছিলেন সেই পদ্ধতিতেই বাঁচাতে চাই। অর্থাৎ এতে আমার একটি মস্তিষ্কের প্রয়োজন হবে, যা রেডেলের মস্তিষ্কের জায়গায় তার মাথায় পড়তে হবে। এ ব্যাপারে তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় আলোচনা আছে। আমি ক্রোলা সন্ডার্সকে ব্যাপারটা জানতে দিতে চাচ্ছিলাম না, তাই জুলিয়াসকে পাশের ঘরে নিয়ে গিয়ে আমার সম্পূর্ণ পরিকল্পনাটা তাকে বললাম। জুলিয়াস আমাকে বলল যে সে আমাকে সব রকম সাহায্য করবে। জুলিয়াসের উপর আমাকে নির্ভর করতেই হচ্ছিল, কারণ আমরা তো এখানে বিশেষ কাউকেই চিনি না, আর প্রাচীন পরিবারের বংশধর হিসাবে জুলিয়াসের এখানে যথেষ্ট প্রতিপত্তি আছে। আমাদের আর রাত্রে ডিনার খাওয়া হলো না। সন্ডার্স আর ক্রোল দুজনেই ছেলে মানুষের মতো উত্তেজিত। বলছে, তুমি কি উপায় স্থির করেছো সেটা আমাদের বলছো না কেন? আসলে আমি নিজেই জানি না যে আমার পরীক্ষার ফলাফল কি হবে। কিছুটা অন্ধকারেই ঢিল ছুটছি, তবে যা হবার সে তো তোমরা পরশু সকালেই দেখতে পাবে। পরদিন 10টার সময় ডাক্তার কুমেল এলেন তার সহকর্মীদের সঙ্গে, একটা কাচের বয়ামে স্পিরিটে চোবানো একটা মস্তিষ্ক নিয়ে। 11:30টার মধ্যে রেডেলের মস্তিষ্ক বার করে দিয়ে তার জায়গায় নতুন মস্তিষ্কটা ঢোকানো হলো। এত নিপুণ ও দ্রুত অস্ত্রোপচার আমি খুব কমই দেখেছি। কুমেল শুধু বললেন যে তার কাজের বিনিময়ে তিনি আমাদের পুরো এক্সপেরিমেন্টটা দেখতে চান, পয়সার কোনো দরকার নেই। আমরা অবশ্য এক কথায় রাজি হয়ে গেলাম। 12টার সময় ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাগারে শুরু হলো আমাদের কাজ। আমি মনে মনে ইষ্ট নাম জপ করছি। যদি মানবের জায়গায় দানবের সৃষ্টি হয় তাহলে যে কি হবে সেটা ভাবতেই মনটা আতঙ্কে ভরে উঠল। সারা রাত কাজ করার পর সকাল 7টা নাগাদ রেডেলের দেহে প্রাণের লক্ষণ দেখা গেল। গিলেটের ক্ষেত্রে যেমনটা হয়েছিল এই বেলায়ও সেই একই ব্যাপার। এবং প্রথম যে প্রশ্ন করল রেডেল জার্মান ভাষায়, তাও ঠিক গিলেটেরই প্রশ্ন। আমি আমি কোথায় রয়েছি? এবারও আমি এগিয়ে গিয়ে বললাম, তুমি 4 দিন ঘুমোচ্ছিলে, আজ তোমার ঘুম ভেঙেছে। তুমি রয়েছো ব্যারেন জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরিতে। জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন? আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এবার হঠাৎ দেখলাম ঘরে আরো লোক রয়েছে। আমাদের পেছনেই হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেডেলের দলের দুটো গুন্ডা। রেডেলকে জীবিত দেখে তাদের চোখ বিস্ফারিত। এবার রেডেলের চোখ গেল এই গুন্ডাদের দিকে। সে বলল, কি এরা এরা কি করছে এখানে? অবশ্য এর ফল হলো অদ্ভুত। গুন্ডাদের একজন বোকার মতো মুখ করে বলল, আমি এমিল রেডেল, আপনার দলের লোক। আর আমি পিটার হেরেডেল, আপনার অনুচর। আপনি চিনতে পারছেন না আমাকে? দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমরা তোমরা সব শয়তানের দল। তোমাদের জন্যই জার্মানি আবার জাহান্নামে যেতে চলেছে। এক্ষুনি চলে যাও, তোমরা চলে যাও আমার সামনে থেকে। পুনর্জীবনপ্রাপ্ত রেডেলের এহেন গর্জানি শুনে পিটার ও এমিল নামক দুই গুন্ডা হতভম্বের মতো ঘর থেকে বেরিয়ে গেল। এবার সন্ডার্স ও ক্রোল এসে আমাকে চেপে ধরল।
আপনারা শুনলেন গল্পরিকের নতুন উপস্থাপন ডবল শঙ্কুর প্রথম গল্প, সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু এবং ফ্র্যাঙ্কেনস্টাইন। এর পরবর্তী গল্প সত্যজিৎ রায়েরই লেখা শঙ্কুর পরলোক চর্চা। 12ই সেপ্টেম্বর। আজ আমাদের বড়ই আনন্দের দিন। 1.5 বছর অক্লান্ত পরিশ্রমের পর আজ আমাদের যন্ত্র তৈরির কাজ শেষ হলো। আমাদের বলছি এই কারণে, যদিও যন্ত্রের পরিকল্পনাটা আমার, এটা তৈরি করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। গিরিডিতে আমার ল্যাবরেটরিতে এই যন্ত্র তৈরি করার উপযুক্ত মাল মশলা নেই। এ ব্যাপারে আমি প্রথমেই চিঠি লিখি আমার জার্মান বন্ধু উইলহেলম ক্রোলকে। জার্মানির মিউনিক শহরে একটি বিখ্যাত পরলোকতত্ত্ব অনুশীলন সংস্থা বা সাইকিক রিসার্চ ইনস্টিটিউট আছে। ক্রোলেরই সুপারিশে এই সংস্থা থেকে আমরা অর্থ সাহায্য পেয়েছি এবং এই টাকাতেই 2 জন জার্মান এবং 1 জন ভারতীয় বৈজ্ঞানিক মিলে সম্ভব হয়েছে এই যন্ত্রটি তৈরি করা। দ্বিতীয় জার্মান যুবক হলেন রুডলফ হাইনে। প্রেততত্ত্ব সম্পর্কে এই যুবকেরও অপরিসীম উৎসাহ। এবার যন্ত্রটি সম্বন্ধে কিছু বলা যাক। এর নাম আমরা দিয়েছি কম্পিউডিয়াম, অর্থাৎ কম্পিউটারাইজড মিডিয়াম। যারা প্ল্যানচেটের সাহায্যে পরলোকগত আত্মার সাথে যোগাযোগ স্থাপন করেন, তারা অনেক সময়ই একজন মিডিয়ামের সাহায্য নেয়। এই মিডিয়াম হলেন একজন ব্যক্তি যার মাধ্যমে প্রেতাত্মা সহজেই আবির্ভূত হয়। মিডিয়ামের এই হলো বিশেষ গুণ। আমি দেশে অনেক মিডিয়ামের সংস্পর্শে এসেছি এবং তাদেরকে স্টাডিও করেছি। এদের স্বভাব হয় একটু বিশেষ ধরনের, অনুভূতি রীতিমতো সূক্ষ্ম, আর তার সঙ্গে একটু ভাবুক, তদ্গত ভাব। স্বাস্থ্য অনেকটাই দুর্বল, আয়ুও অনেক ক্ষেত্রেই কম। আমাদের যন্ত্রটা তৈরি করার আগে ইউরোপে ক্রোল আর ভারতবর্ষে আমি অন্তত 350 মিডিয়ামকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখি। আমাদের উদ্দেশ্যই ছিল আত্মার সঙ্গে যোগ স্থাপনের কাজে জ্যান্ত মিডিয়ামের জায়গায় যান্ত্রিক মিডিয়াম ব্যবহার করা। এই কাজে মিউনিকের সাইকিক রিসার্চ ইনস্টিটিউট আমাদের প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করতে এক কথায় রাজি হয়ে যায়। সম্পূর্ণ টাকাও তারাই ঢেলেছে। এর মধ্যেই কম্পিউডিয়ামের ক্ষমতার যা পরিচয় পেয়েছি, তাতে আমাদের 3 জনের পরিশ্রম আর ইনস্টিটিউটের অর্থব্যয় সার্থক হয়েছে বলেই আমাদের মনে হয়। যন্ত্রটা দেখতে মানুষের মতো হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা ইচ্ছা করেই এটার একটা ধড় ও একটা মুন্ডু দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দাঁড় করাবার জন্য পায়েরও ব্যবস্থা করা হয়েছে।
যন্ত্রটা ঠিক 1 মিটার উঁচু, মাথার উপর একটা চেরা ফাঁক রয়েছে। সেখান দিয়ে আমরা যে আত্মার সঙ্গে যোগ স্থাপন করতে চাইছি তার সম্বন্ধে তথ্য একটা কার্ডে লিখে পুড়ে দেওয়া হয়। যন্ত্রটাকে ঘরের একপাশে বসিয়ে রেখে যারা প্ল্যানচেটে অংশ নিচ্ছে তাদের বসানো হবে হাত 10 দূরে এটার মুখোমুখি। যন্ত্রে কার্ড পোড়া হলে ঘরের বাতি নিভিয়ে দেওয়া হবে। এই সম্পূর্ণ অন্ধকার ঘরে ক্রমে যন্ত্রের বুকে বসানো একটা লাল বাতি জ্বলে উঠবে, তার মানে আত্মা উপস্থিত। এইবার আমরা আত্মাকে ধীরে ধীরে প্রশ্ন করতে থাকব, আর তার উত্তর যন্ত্রের মুখ দিয়ে বেরোতে থাকবে। আত্মা ক্লান্ত হলে পর লাল বাতিটা ধীরে ধীরে নিভে যাবে আর প্ল্যানচেটও শেষ হয়ে যাবে। আমরা 3 বৈজ্ঞানিক মিলে যন্ত্রটাকে এর মধ্যেই পরীক্ষা করে দেখেছি। অ্যাডলফ হিটলারের আত্মাকে ডাকা হয়েছিল এই কাজের জন্য। তথ্য যন্ত্রে পুড়ে দেওয়ার 1 মিনিটের মধ্যেই লাল বাতি জ্বলে উঠল। আমি জার্মান ভাষায় প্রশ্ন করলাম, তুমি কি অ্যাডলফ হিটলার? সেখান থেকে উত্তর আসলো, হ্যাঁ। ক্রোল দ্বিতীয় প্রশ্ন করল, তুমি তোমার জীবদ্দশায় ইহুদিদের উপরে এত অত্যাচার করেছো, তার জন্য কি তোমার এখন কোনো অনুশোচনা হয় না? তৎক্ষণাৎ যন্ত্রের মুখ থেকে তীক্ষ্ণ স্বরে উত্তর বেরোলো 999, যার মানে না না না। প্রায় 5 মিনিট চলেছিল আত্মার সঙ্গে এই সাক্ষাৎকার। এটা বেশ বুঝেছিলাম যে হিটলার বেঁচে থাকতে নিজের সম্বন্ধে যে ধারণা পোষণ করত, মৃত্যুর এতদিন পরেও তার কোনো পরিবর্তনই হয়নি। 2 দিন বিশ্রাম নিয়ে আবার যন্ত্রটাকে নিয়ে কাজ শুরু করব। হাইনের আকাঙ্ক্ষা একেবারে আকাশচুম্বী। সে মনে করে যে যন্ত্রের আরেকটু সংস্কার করলে আমরা আত্মার চেহারাও দেখতে পাব, অর্থাৎ মৃত ব্যক্তি সশরীরে আমাদের সামনে এসে দাঁড়াবে ও কথা বলবে। অবশ্য সেটা হলে মন্দ হয় না, কিন্তু এখনো যন্ত্রটা যে অবস্থায় আছে এবং যে কাজ করছে সেটাকেও বিজ্ঞানের একটা অক্ষয় কীর্তি বললে কিছু বাড়িয়ে বলা হবে না। এবার একদিন কিছু বাছাই করা বৈজ্ঞানিকদের ডেকে আমাদের যন্ত্রের একটা ডেমনস্ট্রেশন দিতে হবে। এখনো পর্যন্ত ব্যাপারটা ধামাচাপাই রয়েছে। আমি ক্রোলের অনুরোধে আরও 1 মাস মিউনিকে থাকব। 15ই সেপ্টেম্বর। আমাদের যন্ত্রের সাহায্যে 2 জন বিখ্যাত ব্যক্তির আত্মার সঙ্গে যোগ স্থাপন করতে পেরেছি। একটি ভারতীয়, নবাব সিরাজউদ্দৌলা। এটা আমার একান্তই ব্যক্তিগত কৌতূহল মেটানোর জন্য। সিরাজকে জিজ্ঞেস করলাম অন্ধকূপ হত্যার কথা। সিরাজ হেসে বলল, এই বিষয়ে আমি সত্যি সে সময় কিছু জানতাম না। ব্রিটিশরা আমাকে হেয় করবার জন্যই এ কাজ করেছিল। দ্বিতীয় আত্মাটি ছিল শেক্সপিয়ারের। এখানে আমার প্রশ্ন ছিল, তোমার সম্বন্ধে কেউ কেউ বলেন যে তুমি যা লেখাপড়া শিখেছিলে এবং যে সাধারণ পরিবারে তোমার জন্ম, তাতে করে মনে হয় না যে তোমার নাটক আর কাব্য তুমি নিজেই লিখেছ। অনেকের ধারণা লেখক আসলে হলেন ফ্রান্সিস বেকন। এই বিষয়ে তোমার কি বক্তব্য? শেক্সপিয়ারের আত্মা প্রশ্ন শুনে প্রথমে অট্টহাস্য করে উঠল, তারপর মানুষের অপজ্ঞান সম্বন্ধে একটা চমৎকার 4 লাইনের পদ্য শুনিয়ে প্রশ্ন করল, আমার ভাষায় বেকন মানে কি জানো? শোনো তবে, বেকন মানে হলো গেয় ভূত। তোমাদের ওই ডিকশনারি খুলে দেখে নাও, এই মানেই দেওয়া আছে। তা কোনো গেয় ভূত রচনা করবে আমার মানে শেক্সপিয়ারের রচনা নাটক? ও মাই গড! তোমাদের যুগের মানুষজনের কি মতিভ্রম হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই 2টি আত্মা নামানোর সময়ও কেবল আমরা 3 জনই উপস্থিত ছিলাম। গতকাল সন্ধ্যায় এখানকার 11 জন বৈজ্ঞানিককে ডেকে আমাদের যন্ত্রের একটা ডেমনস্ট্রেশন দেওয়া হলো।
ক্রোল আমাকে আগে থেকেই সাবধান করেছিল যে এদের মধ্যে দু একজন আছেন যারা প্ল্যানচেটে আদৌ বিশ্বাস করেন না, বিশেষ করে প্রফেসর শুলস। লোক হিসাবেও নাকি ইনি বিশেষ সুবিধার নন, যদিও একটি পদার্থবিজ্ঞান সংস্থার শীর্ষে বসে আছেন। 3 বছর আগে এই সংস্থার ডিরেক্টর প্রফেসর হুবারম্যানের আকস্মিক মৃত্যুতে শুলস এই পদটি পান। আমি বললাম, দেখো ভাই, কিছু সন্দেহবাতিকগ্রস্ত লোক থাকবেই যাদের মনে বিশ্বাস উৎপাদন করা কঠিন হবে, কিন্তু আমাদের তাতে কিছুই এসে যায়নি। শুলস যাই বলুন না কেন, আমরা আমাদের ডেমনস্ট্রেশন চালিয়েই যাব। আমার কথা শুনে হাইনে বলল, এদের মনে বিশ্বাস উৎপাদন করার সবচেয়ে ভালো উপায় হবে হুবারম্যানের আত্মাকে আহ্বান করা। তার কথা বলার ভঙ্গি এদের সকলেরই জানা আছে, আর আমাদের যন্ত্র যদি সেইভাবে কথা বলে তাহলে এদের মনে সহজেই বিশ্বাস আসবে। আমি আর ক্রোল দুজনেই এই প্রস্তাবে সায় দিলাম। সাইকিক ইনস্টিটিউটের একটি হলঘরেই সব ব্যবস্থা হলো। সন্ধ্যা 7টায় সময় দেওয়া হয়েছিল। সকলেই কাঁটায় কাঁটায় ঠিক সময়ে হাজির। সামনের সারিতে একটি চেয়ার দখল করে বসবার আগেই শুলস বললেন, আমি তোমাদের এই আজগুবি যন্ত্রটা একবার দেখতে চাই। নিশ্চয়ই, আমাদের এই বিষয়ে কোনো অসুবিধা নেই। শুলস প্রায় 5 মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যন্ত্রটাকে দেখল, তারপর নিজের জায়গায় ফিরে এসে বসে বলল, আচ্ছা, যাও এবার শুরু করো দেখি তোমাদের তামাশা। এবার ক্রোল ঘোষণা করল যে প্রথমে প্রফেসর হুবারম্যানের আত্মার সঙ্গে যোগ স্থাপন করা হবে। আমি ভেবেছিলাম শুলস হয়তো এতে আপত্তি করবে, কিন্তু সে কিছুই বলল না। অন্য সকলে অবশ্য রাজি। যন্ত্রের মধ্যে তথ্য পুড়ে দিয়ে ক্রোল ঘরের বাতি নিভিয়ে সন্তর্পণে এসে আমার পাশের নিচের চেয়ারে বসল। ঘরের সবাই তটস্থ। ঘরে 14 জন বৈজ্ঞানিকের নিঃশ্বাসটুকু পর্যন্ত ফেলার শব্দ পাওয়া যাচ্ছে না। 2 মিনিটের মাথায় ধীরে ধীরে লাল বাতিটা জ্বলে উঠল। বাতিটা থেকে খানিকটা প্রতিফলিত আলো ঘরের মানুষদের ওপরেও এসে পড়ছিল, তাই সকলকেই আবছা আবছা চেনা যাচ্ছিল। অবশ্য যন্ত্রের পিছন দিকটায় ছিল দুর্ভেদ্য অন্ধকার। ক্রোলি প্রথম প্রশ্ন করল, আপনি কি প্রফেসর হুবারম্যান? হ্যাঁ, আমি হুবারম্যান, কিন্তু আমাকে ডাকা হয়েছে কেন? এই মিথ্যার জগৎ আমার কাছে একেবারে মূল্যহীন। মিস্টার হুবারম্যান, আপনি এই কথা বলছেন কেন? যে জগতের নৃশংস হত্যাকারীও আইনের থেকে নিস্তার পেয়ে যায়, তার কি মূল্য থাকতে পারে? আমি অন্যদের মুখের দিকে চেয়ে দেখলাম। তাদের চোখে মুখে একটা চাঞ্চল্যের ভাব স্পষ্ট। এর মধ্যেই শুলস চেঁচিয়ে উঠে বলল, বন্ধ করো এসব, বন্ধ করো এসব। বুজরুকির অর্থ কি? ক্রোল, আমার স্থির বিশ্বাস তুমি হুবারম্যান হয়ে কথা বলছো, আর তুমি যে ভেন্ট্রিকুলিজম জানো এটা তো এখানে সবাই জানে। ক্রোল যে ভেন্টিলোকুইজম জানে সেটা আমিও জানতাম, কিন্তু এ গলা যে আমাদের যন্ত্র থেকেই আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্রোলের মুখ বন্ধ। সেই অবস্থায় শব্দ উচ্চারণ করা মোটেই সম্ভব নয়। এদিকে যন্ত্রের মধ্যে থেকে আবার কথা বলা শুরু হয়েছে। আমি ছিলাম পদার্থবিজ্ঞান সংস্থার ডিরেক্টর। আমার পদটি দখল করার জন্য আমার কফির সঙ্গে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে আমাকে খুন করেন জোহান শুলস, কিন্তু শুধু প্রমাণের অভাবে তিনি পার পেয়ে যান। এর চেয়ে বড় অন্যায় আর কিছু থাকতে পারে না। আমি হঠাৎ একটা কাঁধ ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে লাল বাতিটা উধাও হয়ে গেল। আমার দৃষ্টি প্রফেসর শুলসের ওপরই ছিল, তাই দেখলাম সে পকেট থেকে তার পাইপটা বের করে যন্ত্রের দিকে ছুটছে, আর অব্যর্থ লক্ষ্যে বাল্বটা ভেঙে চুরমার হয়ে গেছে। সেই সঙ্গে অবশ্য আত্মার কথাও বন্ধ হয়ে গেল। ক্রোল উঠে গিয়ে ঘরের বাতি জ্বালিয়ে দিল।
আমাদের সকলেরই দৃষ্টি শুলসের দিকে, কিন্তু শুলসের স্নায়ু যে অত্যন্ত মজবুত তাতে কোনো সন্দেহ নেই। আজকের এই ঘটনার পর আমি চাইলেই তোমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করতে পারি। তৈরি থেকো। একটা সামান্য যন্ত্রের দোহাই দিয়ে তুমি আর তোমার এই দুই বন্ধু মিলে আমাকে এই জনসমক্ষে একজন খুনি, একজন হত্যাকারী বলে প্রতিপন্ন করার চেষ্টা করছো। তোমাদের সাহস তো কম নয়, তোমাদের আস্পর্ধা এত বেশি। কথাটা বলেই শুলস তার পাইপ না নিয়েই গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। বাকি 10 জনের মধ্যে একজন পদার্থবিদ প্রফেসর এরলিখ। তিনি শুধু একটি মন্তব্য করলেন তার গম্ভীর গলায়। আমাদের অনেকেরই মনের সন্দেহ আজ সত্যি বলে প্রমাণ করেছেন হুবারম্যানের আত্মা। এই যন্ত্রের কোনো তুলনা নেই মিস্টার শঙ্কু। 18ই সেপ্টেম্বর এই একদিনের ঘটনার ফলেই আমাদের কম্পিউডিয়ামের খ্যাতি বহু দূর ছড়িয়ে পড়েছে। আমাদের আরেকটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই বাল্বটা আমরা নতুন করে লাগিয়ে নিয়েছি। আমাদের তরুণ বন্ধু হাইনে যন্ত্রটার পিছনে অনেকটা করে সময় দিচ্ছে যাতে ওর ক্ষমতা আরও বৃদ্ধি করা যায়। আগামী শনিবার 22শে সেপ্টেম্বর প্রায় 50 জন গণ্যমান্য ব্যক্তিকে বলা হয়েছে কম্পিউডিয়ামের একটা ডেমনস্ট্রেশনের জন্য। ইনস্টিটিউটেই হবে গোটা ঘটনাটা। নিমন্ত্রিতদের মধ্যে বিজ্ঞানী, সাহিত্যিক, ডাক্তার, সঙ্গীতশিল্পী, চিত্রকর, ব্যবসাদার, সাংবাদিক সব পেশার লোকই রয়েছে। এখন দেখার কি হয়। 23শে সেপ্টেম্বর কাল হই হই কাণ্ড। কিন্তু সাংবাদিকদের নিয়ে কি করা যায় সেটাই ভেবে পাওয়া যাচ্ছে না। এত প্রমাণের পরেও তারা বলছে ব্যাপারটাতে বুজরুকি আছে। অন্ধকারের মধ্যে আমরা নাকি নিজেরাই যা করার করে যন্ত্রের ওপর দায়িত্ব চাপাচ্ছি। 3 বৈজ্ঞানিকের কারচুপি, বিজ্ঞানের মুখে কালি ইত্যাদি হেডলাইন কাগজে বেরোচ্ছে। হাইনে বারবার বলছে আত্মাকে চোখের সামনে উপস্থিত করতে পারলে তবেই এরা ব্যাপারটা বিশ্বাস করবে। আমরা ওকে প্রায় 1 মাস সময় দিয়েছি যন্ত্রটার ওপর কাজ চালাতে। তাতে ও যদি সফল হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার বলা যাক 22 তারিখের বৈঠকে কি হলো সেটা। তবে তারও আগে একটা কথা বলা দরকার। আমি কিছুদিন ধরেই ভাবছিলাম ঐতিহাসিক যুগে সভ্য জগৎ থেকে আত্মা নামানো তো হলো, এবার আরেকটু পিছনে গেলে কেমন হয়। সম্প্রতি এখানকার খবরের কাগজে একটা প্রবন্ধ বেরিয়েছে, সেইটে পড়েই এই চিন্তাটা আমার মাথায় প্রথম আসে। বাউমগার্টেন বলে একজন ইতিহাসের অধ্যাপক প্রস্তর যুগের মানুষ সম্বন্ধে লিখতে গিয়ে বলেছেন, স্পেন ও ফ্রান্সের কিছু গুহায় যেসব জানোয়ারের আশ্চর্য রঙিন ছবি রয়েছে তেমন আঁকা আজকের দিনের শিল্পীর পক্ষেও প্রায় অসম্ভব। সেগুলো প্রস্তর যুগের মানুষের কীর্তি হতেই পারে না। লেখাটা পড়ে আমার মনে পড়ল যে গুহাগুলো যখন আবিষ্কার হয়েছিল তখনও সভ্য সমাজের অনেকেই এই একই কথা বলে যে ছবিগুলো আসলে আজকের দিনেরই কোনো শিল্পীর আঁকা। সেগুলোকে 20,000 বছরের পুরনো বলে চালানো হচ্ছে। আমি ঠিক করলাম এবার কম্পিউডিয়ামের সাহায্যে প্রস্তর যুগের একজন মানুষের আত্মাকে আনাবো। তার সঙ্গে অবশ্যই কথা বলা চলবে না, কারণ সম্ভবত অতদিন আগে কোনো ভাষার উদ্ভব হয়নি। কিন্তু এই আত্মা কিরকম আচরণ করে, মুখ দিয়ে কোনো শব্দ করে কিনা সেগুলোও তো জানবার জিনিস। হয়তো সে এক অজানা কোনো ভাষায় কথা বলতে শুরু করলো। সেটা অবশ্যই একটা অতি মূল্যবান আবিষ্কার হবে। ক্রোল অবশ্য আমার কথা শুনে প্রস্তাবে সায় দিয়েই ফেলল। তাহলে কাজ করা যাক, প্রবন্ধের লেখক বাউমগার্টেনকেও ওই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হোক। সে উপস্থিত থাকুক, নিজের চোখেই দেখুক সবকিছু। বাউমগার্টেনের সঙ্গে যোগাযোগ করে দেখলাম যে সে শুধু প্রস্তর যুগের প্রাচীর চিত্রকেই উড়িয়ে দেয় তা নয়, পরলোক চর্চা সম্পর্কেও তার প্রচণ্ড অবিশ্বাস। দস্তুর মতো সাদাসাদি করে তবে তাকে শেষ পর্যন্ত রাজি করানো গেল। 22শে সন্ধ্যা 7টায় সকলে হাজির হলো ইনস্টিটিউটের মাঝারি হলটায়। একটা জানলাহীন বড় দেওয়ালের সামনে কিছু দূরে যন্ত্রটাকে রাখা হলো
এবং আমরা এবং আমন্ত্রিত সকলে অর্ধচন্দ্রাকৃতি আকারে তার সামনে 15 হাত দূরে চেয়ার পেতে বসলাম। সভা শুরু হওয়ার আগে আমি উঠে দাঁড়িয়ে ঘোষণা করলাম যে আজ আমরা প্রস্তর যুগের একজন মানুষের আত্মাকে আহ্বান করছি। যদি দেখি তাতে কোনো ফল না হয় তাহলে ঐতিহাসিক যুগের কাউকে ডাকব। এবার আমি যন্ত্রের মাথায় তথ্যের কার্ড গুঁজে দিয়ে বোতাম টিপে দিলাম। বলা বাহুল্য, যন্ত্রটা বৈদ্যুতিক শক্তিতে কাজ করে। এরপর ঘর অন্ধকার হয়ে গেল। আমরা স্তব্ধ হয়ে বসে কি ঘটে দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। 3 মিনিট পেরিয়ে গেল, কিন্তু বাতি জ্বলল না। তাহলে কি না, ওই যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ক্রমে লাল বাতি উজ্জ্বলতর হলো, তারপর একটা সময় এসে স্থির হয়ে গেল। কিন্তু কোনো শব্দ নেই। কিন্তু ঘরে একটা বুনো গন্ধ পাচ্ছি। এটা বোধহয় হাইনের কারসাজি, কারণ গন্ধ এতদিনে কোনোদিন পাইনি। মিনিটখানেক অপেক্ষা করে আমি স্পেনীয় ভাষায় জিজ্ঞাসা করলাম, এই ঘরে কোনো আত্মা এসেছেন কি? উত্তরের বদলে একটা যেন ঘর ঘরে জান্তব শব্দ হলো। তারপর আরো কয়েকটা শব্দ, যার কোনো মানে আমাদের জানা নেই। বুঝলাম এই আত্মার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু তাহলে কি করা যায়? লাল আলো দেখে বুঝতে পারছি আত্মা এখনো উপস্থিত। প্রায় মিনিট 10 এইভাবে জ্বলে আলোটা ক্রমে মিলিয়ে গেল, আর তারপরেই ঘরের বাতি জ্বলতে এক অত্যাশ্চর্য দৃশ্য দেখে আমাদের সকলের মুখ থেকেই নানা রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। যন্ত্রের পিছনে সাদা দেওয়ালে একটা শিং বাগিয়ে তেড়ে আসা বাইসনের প্রকাণ্ড রঙিন ছবি আঁকা রয়েছে। এ ছবি যদি পিকাসোও আঁকতেন তাহলেও তিনি গর্বই বোধ করতেন। এই ছবি আমাদের জন্য এঁকে গেছেন 20,000 বছর আগের প্রস্তর যুগের অজ্ঞাত মানুষের আত্মা। 28শে সেপ্টেম্বর। সেদিনের আশ্চর্য ঘটনা সম্পর্কে আমাদের একজন দর্শক, পুরাতত্ত্ববিদ প্রফেসর ওয়াইগেল, যন্ত্রটার উচ্ছ্বসিত প্রশংসা করে সংবাদপত্রে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গেই বাউমগার্টেন আবার আমাদের বুজরুক বলে ঘোষণা করেছেন অন্য আরেকটা কাগজে। আমাদের 3 জনের মধ্যে নাকি একজন শিল্পী, আর তিনিই নাকি অন্ধকারের সুযোগ নিয়ে দেওয়ালে ছবি এঁকে এসেছিলেন। এর ফলে গত 3 দিন ধরে কাগজে তুমুল তর্ক বিতর্ক চলছে। বেশিরভাগ কাগজই আমাদের বিরুদ্ধে। আমি সাংবাদিক যাত্রার প্রতি বীতশ্রদ্ধ হয়ে সব ছেড়ে ছুড়ে দেশে ফেরার কথা ভাবছি। এমন সময় আজ সকালে হঠাৎ হাইনে এসে সল্লাসে ঘোষণা করল যে তার পরিশ্রম সার্থক হয়েছে। যন্ত্রের পাশে আত্মা সশরীরে আবির্ভূত হচ্ছে। আমি তো অবাক। ক্রোলকে বলতে সে বলল, আরে বলছো কি? এক্ষুনি পরীক্ষা করে দেখা যাক তাহলে। হাইনে, তুমি কি নিজে পরীক্ষা করে দেখেছো? আরে না করে আর বলছি, আমি আমারই নামধারী 18 শতাব্দীর কবি হাইনরিখ হাইনের সঙ্গে এই মাত্র কথা বলে আসছি। তিনি কি পোশাক পরেছিলেন তারও বর্ণনা আমি দিতে পারি এক্ষুনি। আমরা 3 জনে তখনই যন্ত্রটাকে নিয়ে বসে গেলাম। 10 মিনিটের মধ্যেই দেখলাম বিশ্ববিখ্যাত জার্মান সুরকার বেথোভেন কালো কোট পরে আমাদের সামনে অস্থিরভাবে পায়চারি করছেন। আমরা তাকে কিছু প্রশ্ন করার আগেই বেথোভেন গভীর আক্ষেপের সঙ্গে চেঁচিয়ে উঠলেন, আমার এই বধিরতায় হবে আমার কাল। হে ভগবান, আমার কান দুটোকেই শেষকালে তুমি নিষ্ক্রিয় করে দিলে। মনে পড়ে গেল বেথোভেন মাঝ বয়স থেকেই কালা হয়ে গিয়েছিলেন। হাইনের এই কীর্তিতে আমরা বাকি দুজনও খুবই গর্ববোধ করছি। আমার মন বলছে এবার হয়তো সাংবাদিক কুলের স্থূল মস্তিষ্কে প্রবেশ করানো যাবে আমাদের এই যন্ত্রের অনন্যতা। আমরা 3 জনেই স্থির করলাম যে ইনস্টিটিউটের সাহায্যে জার্মানির যত নামকরা সাংবাদিক আছে, বিশেষ করে যারা আমাদের নিন্দা করছে, তাদের সকলকেই আরেকটা বৈঠকে ডাকব।
এবার ইনস্টিটিউটের বড় লেকচার হলটাকে নেওয়া হবে এবং মঞ্চের মাঝখানে বসবে আমাদের যন্ত্র। সেই মর্মেই আমরা আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছি। অবশ্য এবারও আমরা বৈজ্ঞানিকদের বাদ দিইনি, শুলসকেও বলা হয়েছে। সে কার্ড পেয়ে আমাদের ফোন করেছিল, বলল, প্রফেসর শঙ্কু, এবার নতুন কি বুচরুকি দেখাবে তোমরা? আমি শুধু বললাম, সেটা আপনি সশরীরে বর্তমান থেকেই দেখুন। তবে এটুকু বলতে পারি যে এবার শুধু শোনার নয়, দেখার জিনিসও থাকবে। ম্যাজিক? তা ম্যাজিক দেখতে কে না ভালোবাসে? আর সে ম্যাজিক যদি সর্বসমক্ষে ফাঁস করে দেওয়া যায়, তাহলে তার থেকে বেশি মজা আর কোনো কিছুতেই আসে না। আপনার সেরকম মতলব হলেও আপনি দয়া করে আসুন। দেখছি যাওয়া যায় কিনা। কিন্তু আমার মন বলছে শুলস না এসে পারবে না। সব শুদ্ধ 750 লোককে বলা হয়েছে। ইনস্টিটিউটের হলে 800 লোক ধরে। আমাদের বৈঠক 3রা অক্টোবর। 3রা অক্টোবর রাত 12:30। আজ সন্ধ্যার ঘটনা ভাবতে এখনো শিউরে শিউরে উঠছি। তবে আমাদের যে জয় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। বৈঠকের শেষে শিহরণ সত্ত্বেও হলের কোনো লোক হাততালি দিতে ছাড়েনি। আমাদের তৈরি এই কম্পিউডিয়াম আমাদের মান রেখেছে আশ্চর্যভাবে। আমন্ত্রিতদের প্রত্যেকেই এসেছিল। বিনা পয়সায় তামাশা দেখার লোভ কেই বা সামলাতে পারে? শেষ পর্যন্ত টেলিফোনে বহু অনুরোধের ফলে লেকচার হল ভরেই গেল। আজ সভা আরম্ভ হওয়ার আগে একটা ছোট্ট বক্তৃতায় ক্রোল জানিয়ে দিল আমাদের মনোভাব। বিজ্ঞানের কোনো যুগান্তকারী আবিষ্কারই প্রথমে সকলে মেনে নেয়নি। টেলিফোন, টেলিগ্রাফ, টেলিভিশন থেকে শুরু করে আণবিক বিস্ফোরণ, চাঁদে অবতরণ, মহাকাশে স্যাটেলাইট প্রেরণ, এই সব কিছু সম্বন্ধেই বহু লোকের মনে সন্দেহ ছিল। আমাদের ক্ষেত্রেও তাই হবে এবং আজকে যা ঘটতে চলেছে তা এই যন্ত্র সম্পর্কে মানুষের মনে বিশ্বাস জাগাবে, এটাই আমাদের ধারণা। আজ কথা ছিল যে যন্ত্রটার মাথায় তথ্য পূর্বে হাইনে এবং সে যে কার প্রেতাত্মাকে নামাতে চায় সেটা আমাদের দুজনকেও বলবে না। এটা হবে তার সারপ্রাইজ। ক্রোল আর আমি তাতে রাজি হয়ে যাই, কারণ হাইনের বয়স কম হলেও সে অতি বিচক্ষণ বৈজ্ঞানিক। তাছাড়া তার তরুণ মস্তিষ্কে যে ধরনের বুদ্ধি খেলে সেটা বর্তমান পরিস্থিতিতে কাজে লাগতে পারে। ক্রোল বক্তৃতা দিয়ে বসার পর হাইনে উঠে দাঁড়িয়ে সবার সকলকে অভিবাদন জানিয়ে বলল, আজ আমরা আপনাদের জানিয়েছি যে আমাদের কম্পিউডিয়ামের সাহায্যে একটি প্রেতাত্মা উপস্থিত করা হবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে সেটা কিসের আত্মা সেটা আগে থেকে বলা হবে না। আত্মা এলে পর আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আমি সহজে নার্ভাস বা বিচলিত হই না, কিন্তু আজ কেন জানি বুকের মধ্যে একটা দুরু দুরু অনুভব করছিলাম। হাইন কার আত্মাকে নিয়ে আসছে? 5 মিনিট কোনো ঘটনা নেই। ঘরে মিশ কালো অন্ধকার, জানলাগুলো কালো পর্দা দিয়ে ঢাকা। কেউ একজন কাশতে গিয়ে কাশি চেপে নিল, তারপর আবার নিস্তব্ধতা। বুঝতে পারছি সকলে দম বন্ধ করে অপেক্ষা করছে। আমার দৃষ্টি মঞ্চের মাঝখান থেকে এক চুলও নড়ছে না। ওই যে একটা যেন লাল বিন্দু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো ভুল নেই, যন্ত্রের বুকে লাল আলো জ্বলে উঠেছে। তার মানে হঠাৎ একটা শব্দ পেলাম নিস্তব্ধ ঘরের মধ্যে। ঝড়ের শব্দ না, ঝড় নয়, উড়ন্ত পাখির ডানার শব্দ। ওই যে পাখি। পাখি কি? হলের এ মাথা থেকে ও মাথা উড়ে বেড়াচ্ছে, ওটা কি? এবার বুঝতে পারলাম, কারণ প্রাণীটির গা থেকে ফসফরাসের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। বাদুড় পাখি বা সরীসৃপ মেশানো একটা প্রাণী।
মঞ্চের মাঝখান থেকে উঠে চক্রাকারে ঘুরতে লেগেছে সমস্ত হল জুড়ে, দর্শকদের মাথার উপর দিয়ে। সেই সঙ্গে মাঝে মাঝে তার দাঁতালো মুখটা হা করে চিৎকার করে উঠছে। টেরোড্যাক্টিল, দাঁত ও ডানা বিশিষ্ট ভীষণ হিংস্র প্রাণী, আজ থেকে 1.5 কোটি বছর আগে ছিল পৃথিবীতে। হাইনে সেই প্রাণীর বর্ণনা দিয়েছে তার কার্ডে। প্রাণীর চোখ দুটো জলজলে সবুজ, দেখলেই মনে হয় যেন হিংস্রতার প্রতীক। তার উপরে তার শরীর থেকে বিচ্ছুরিত জ্যোতি যেন তাকে আরও ভয়ানক করে তুলেছে। হলে তুমুল চাঞ্চল্য, আর সেটা যে চরম আতঙ্কের অভিব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। সব গোলমাল ছাপিয়ে হাইনে চিৎকার করে উঠল মাইকে। কি এবার সকলের বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, হয়েছে হয়েছে, এই জিপকে সরাও, অবিলম্বে সরাও। হাইনেই বোধহয় যন্ত্রের সুইচটা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গেই ঘরের বাতি জ্বলে উঠল। দর্শকদের মধ্যে 7 জন ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সামনের সারির একজন কালো স্যুট পরা ভদ্রলোক চেয়ার থেকে মেঝে পড়ে গেছেন। কাছে গিয়ে দেখলাম লোকটি প্রফেসর সুলস। ক্রোল এসে সুলসের কবজি ধরে নাড়ি পরীক্ষা করে বলল, শঙ্কু, ইনি আর বেঁচে নেই। এদিকে এই মৃত্যুর পশ্চাৎপটে চলছে তুমুল করধ্বনি। মনে মনে বললাম, কম্পিউডিয়ামের জয়, বিজ্ঞানের জয়। শেষ হলো গল্পনিকের উপস্থাপন ডবল শঙ্কু। আমরা শ্রীযুক্ত সন্দীপ রায় মহাশয় এবং আনন্দ পাবলিশার্সের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি বিনা সত্ত্বে এবং বিনা অনুমতিতে এই অনুষ্ঠানে এই গল্পগুলিকে বলবার জন্য। আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে এত মন দিয়ে শুনবার জন্য। আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।